আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিউডো ফোর্স। ঠিক আছে, সিউডো ফোর্স। সিউডো ফোর্সের বাংলা হচ্ছে কি? অলিভ বল। না না, ওই জন্য সিউডোফোর্স। সিউডোফোর্স মানে হচ্ছে অলিভ বল বা ছদ্মবল। সিউডোফোর্সের কনসেপ্টটা কোথা থেকে এসেছে? আমরা সেই একটা কোশ্চেন তো দিয়েছিলাম, মনে আছে যে নিউটনের গতিসূত্র কোন জায়গায় প্রযোজ্য নয়? অজড়ত্বীয় নির্দেশ, নন ইনার্সিয়াল ফ্রেম। আলোর বেগেও তো বটে, ওটাও ঠিক আছে। আলোর বেগের কাছাকাছি বেগে যদি কোনো বস্তু যায় তো বস্তুটার ভরের অনেক বেশি পরিবর্তন হয়, তার জন্য সেক্ষেত্রে বটে। কিন্তু মেনলি যেটা মানে নিউটনের গতিসূত্রের লিমিটেশন সেটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশ মাত্র, নন ইনার্সিয়াল ফ্রেম। নন ইনার্সিয়াল ফ্রেম বলতে কি বুঝিস জানিস? নন ইনার্সিয়াল ফ্রেম হচ্ছে যে যেখান থেকে বস্তুটাকে দেখা হচ্ছে সেই জায়গাটা যদি ত্বরণশীল, সেই জায়গাটা যদি ত্বরণ নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটার সাপেক্ষে কোনো একটা বস্তুকে যদি অবজার্ভ করি, সেখানে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। সব থেকে বেটার একটা এক্সাম্পল দেয়, মনে কর এটা একটা কোনো একটা কোনো একটা কাঠ, মানে একটা যে কোনো কিছু একটা ট্রলার যেটা এরকম করে গড়িয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে একটা মানুষ আছে এখানে, তো এ কি হচ্ছে, এ মনে কর একটা অবজেক্টকে দেখছে। ঠিক আছে, এই অবজেক্টটার মাস হচ্ছে ছোট্ট ধরে নিচ্ছি 6 কেজি। এই অবজেক্টটা যে ত্বরণ নিয়ে গতিশীল, সেই ত্বরণটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুটার উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে? এই লোকটা এখন রেস্টে আছে। ঠিক আছে, এই লোকটা এখন কিসে আছে? রেস্টে আছে। তাহলে এই বস্তুটার উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে? কতটা বল প্রযুক্ত হচ্ছে? F সমান হচ্ছে 6 × 10, তার মানে কত? 60। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এরপরে এই লোকটা মানে এই ট্রলারটা এদিকে গতিশীল। ঠিক আছে, এই ট্রলারটার এদিকে গতিশীল, এই ট্রলারটার ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি হয়, তাহলে এখন এই লোকটা মানে এই ভূতটার সাপেক্ষে এই বস্তুটার উপর প্রযুক্ত বল কত হবে? কত হবে বল? এটা এই মানে এর সাপেক্ষে এই ভূতটার সাপেক্ষে এই বস্তুটার উপর প্রযুক্ত বল কত হবে? বস্তুটার ভর ইনটু ত্বরণ। ত্বরণ মানে কত ত্বরণ হবে বলতো? যে এটা 10 মাইনাস 4, তার মানে 36। এটা হবে তো, মানে বস্তুটার ভর ইনটু আপেক্ষিক ত্বরণ, এটাই তো হবে। কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটার উপরে বল কি 36 নিউটন? না, অ্যাকচুয়ালি বস্তুটার উপর বল কি 36 নিউটন? তাহলে অ্যাকচুয়াল বস্তুটার উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটা কিন্তু কত নিউটন? 60 নিউটন, তাই তো? কিন্তু এখন কত বল প্রযুক্ত হচ্ছে আমি দেখছি, এটা হচ্ছে কত? 36 নিউটন। তাহলে 24 নিউটন গেল কত? 24 নিউটন ভূতটার দিকে গেছে। তাহলে তো লব্ধি বল এটা হয়েছে নাকি? তবে যেই তো লব্ধি বল এটা হয়েছে নাকি রে? তবে যেই তো লব্ধি বল এটা কত হয়েছে? 60 মাইনাস 24। হ্যাঁ বল, বল। হ্যাঁ, কালকে আবার যেটা আমি বলেছি সেই টাইমে হবে। তাহলে এখানে এই যে 24 নিউটনটা কোথা থেকে আসছে? এই বস্তুটার উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা তো 60, সেটা তো 60 নিউটন। তাহলে 60 নিউটন কিন্তু এই লোকটার সাপেক্ষে লোকটা কত দেখছে? 36। তাহলে 36 আসলো কি করে? 60 মাইনাস 24 করে তো 36 এসেছে। 60 মাইনাস 24 করে তো 36 এসেছে। তাহলে এই 24টা আসলো কোথা থেকে?
এই 24টা কোথা থেকে আসে? এই 24টাকে বলছি আমি কি বলতো, এই 24টাকে বলছি আমি সিউডো, এই 24টাকে বলছি আমি অলিক বল। তাহলে সিউডো ফোর্স বলতে আমরা কি বুঝি শুনি, সিউডো ফোর্স বা অলিক বল, যেটাকে আমি সিউডো ফোর্স এফ সিউডো যেটা, সেটা হচ্ছে মাস অফ অবজেক্ট, multiplied by acceleration of observer। ভালো করে মনে রাখবে, মাস অফ অবজেক্ট মানে এখানে কত, 6 কেজি, তাহলে মাস অফ অবজেক্ট মানে 6 কেজি। আর অ্যাক্সিলারেশন অফ অবজারভার কে ভূতটা কত অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, 4, তাহলে 6 ইনটু 4 তার মানে কত, 24 নিউটন। এন্ড এটা ডিরেকশন কোন দিকে, ডিরেকশন হচ্ছে অপোজিট, মানে টুয়ার্ডস দ্য অবজারভার, সবথেকে বেটার হচ্ছে টুয়ার্ডস দ্য অবজারভারের দিকে, মানে এই ভূতটার দিকে, তাই তো? এই ট্রলিটার দিকে, সেটা হচ্ছে মাস অফ দ্য অবজারভার তো এইটা, তাহলে এর দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে কত, মাস অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ দ্য অবজারভার। তাহলে লিখবি কি করে, লিখ সিউডো ফোর্স বা অলিক বল সমান হচ্ছে, সিউডো ফোর্স বা ব্র্যাকেটে অলিক বল সমান হচ্ছে মাস অফ দ্য অবজেক্টের বাংলা কি লিখবি, বস্তুর ভর ইনটু অ্যাক্সিলারেশন অফ অবজারভার, মানে পর্যবেক্ষকের ত্বরণ, বস্তুর ভর ইনটু পর্যবেক্ষকের ত্বরণ, বস্তুর ভর ইনটু পর্যবেক্ষকের ত্বরণ। বুঝতে পেরেছিস তো? বাকি আর কিছু মনে রাখার দরকার নেই, এত কিছু আমি শুধুমাত্র এইটুকুর জন্য বলেছি। তুই অঙ্ক করতে আসবি, অঙ্ক করার জায়গাতে দেখবি খুব ইজি, আমি বোঝাচ্ছি, বুঝলেই বুঝতে পারবি। কিন্তু শুধুমাত্র এইটুকু মনে রাখার প্রয়োজন আছে যে মাস অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ অবজারভার। আর কিছু মনে রাখার দরকার নেই সিউডো কোর্সের জন্য। আমি যেমনভাবে অ্যাপ্লিকেশনসগুলো বলছি দেখ, খুব ইন্টারেস্ট লাগবে, ভালো লাগবে। সিউডো কোর্স কোথায় অ্যারাইজ করে দেয়, কীরকমভাবে সিউডো কোর্স তৈরি করে দেয়। সব থেকে আমি এই আমাদের একটা স্কলারশিপ টেস্ট আছে ক্লাস 11-এর, ওই স্কলারশিপ টেস্টে এই কোশ্চেনটা একটু দিয়েছি। কোশ্চেনটা কীরকম দেয়, উইদাউট অ্যাক্সিলারেশন ছাড়া একটা কনসেপ্ট কীরকম ধরনের, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, তো কমন কোশ্চেন মনে কর এইটা একটা ট্রলি, ঠিক আছে? এইখানে এরকম একটা হুইল আছে, এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, এই দুটো মাসই 2 কেজি, এটাও 2 কেজি আর এটাও 2 কেজি, ঠিক আছে? আর এটা মনে কর কিছু একটা ডিফারেন্ট, কিছু 6 কেজি, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে যে এই দিক দিয়ে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব তখন কি হবে, ট্রলিটা সামনের দিকে যাবে। এবার তুই প্র্যাকটিক্যালি ভাব, ট্রলিটা সামনের দিকে যাবে, কিন্তু এই ট্রলিটার সাপেক্ষে মানে এই পুলিটার দুদিকে যেটা 2 কেজি ভরের বস্তু আছে, এই 2 কেজিটা তো নিচের দিকে নামার কথা, আর এই 2 কেজিটা তো এইদিকে সরকে যাওয়ার কথা, মানে এটা তো সামনের দিকে যাবে, কিন্তু এই 2 কেজিটা নিচের দিকে নামবে, এই 2 কেজিটা সামনের দিকে যাবে। কিন্তু এটা কি হতে পারে যে আমি এটাকে এত জোরে ঠেলছি যে এই 2 কেজিগুলো নিজের পজিশন চেঞ্জ করছে না এই ট্রলিটার সাপেক্ষে, মানে ট্রলিটার সাপেক্ষে এই 2 কেজিটা একই পজিশনে আছে, এটা হতে পারে। তো এইটা একটু বড় ব্যাপার হয়ে গেল, অন্য একটা ছোট ব্যাপার বলছি। মনে কর তুই ভাব, এইখানে একটা মনে কর এরকম একটা কাঠের পাতা, তোর বা তোর বই প্র্যাকটিক্যালি তুই নিজেই করে দেখতে পারিস। এই আমি আমার এই অবস্থাটা দেখ, মনে কর এই পেনটাকে আমি হাতে রাখছি, হাতটার মধ্যে এই পেনটাকে রাখছি, গড়িয়ে পড়ে যাচ্ছে, ছেড়ে দিলে গড়িয়ে পড়ে যাচ্ছে, হাতটার মধ্যে রাখছি, ছেড়ে দিলে গড়ে, এরপরে কি করছি, পড়ছে কি, আমি ধরিনি কিন্তু আমি বুড়ো আঙুলটা অনেক পরে টাচ করলাম, এই অবস্থায় পড়ছে কি এতটা পর্যন্ত। তুই ভাব, যখন আমি হাতটাকে নিয়ে যাচ্ছি সামনের দিকে, এই অবস্থায় আমি হাতটা স্থির, তোরও থাকবে হাতটা স্থির, তুই ভাব হাতটা স্থির, পেনটা কি হচ্ছে, পেনটা তুই ছেড়ে দে, পেনটা হাতটা স্থির, পেনটা ছেড়ে দে, পেনটা কি হয়ে যাবে, পড়ে যাবে। এরপরে কি করছি, আমি পেনটাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু হাতটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, পড়ছে কি, পড়বে না, কোনোভাবেই পড়বে না। তার মানে কি, যদি মনে কর তুই ভালো করে ভাব, এইখানে একটা ছোট এম ভরের বস্তু আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম, বা আমার হাতটাকে যেটাকে বলছি আমি,
জেনারেলি তো এমটা নিচের দিকে পড়েই যাবে, পড়াই উচিত, কিন্তু এটাকে আমি এত জোরে ঠেলছি, এটাকে এত জোরে ঠেলছি আর এমটা নিচের দিকে পড়ছে না, যেটা আমার হাতটা ক্ষেত্রে হচ্ছে, পেনটার জন্য হচ্ছে যেটা, তাই তো নিজে করলেও দেখতে পাচ্ছিস হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে নিশ্চয়ই নিচের দিকে যে এনজিটা কাজ করছে সেটার জন্য একটা উপরের দিকে ঘর্ষণ বল এনজিটাকে ব্যালেন্স করছে, নিশ্চয়ই করছে। তাহলে এই ঘর্ষণ বলটা কত, কিভাবে এই ঘর্ষণ বলটা অ্যারাইজ হচ্ছে? দেখ কিভাবে অ্যারাইজ হচ্ছে, এটা হচ্ছে সিউডো ফোর্স। এই ঘর্ষণ বলটা কিন্তু এই ঘর্ষণ বলটা হচ্ছে সিউডো ফোর্স। কেন সিউডো ফোর্স অ্যারাইজ হচ্ছে এই অঙ্কটাই আগে দেখ, তারপরে কেন। প্রথমত ঘর্ষণ বল যদি তৈরি হতে হয় তাহলে লম্ব প্রতিক্রিয়া বল দরকার, কারণ আমরা জানি ঘর্ষণ বল প্রপোর্শনাল টু হচ্ছে ঘর্ষণ বল মিউ ইনটু আর। তাহলে আর ছাড়া তো ঘর্ষণ বল তৈরি হবে না, তাহলে আর কোথায়? আর মানে কি, বস্তুটা যে তলে আছে সেই তলের সাথে সমকোণে, মানে কি সেই তলের সাথে লম্ব 90 ডিগ্রি করে। তাহলে এই তলের সাথে লম্ব মানে কোন দিকে? এই তলের সাথে লম্ব মানে হচ্ছে এই দিকে। এই জায়গাটায় এই আরটা কোথায় জেনারেট হবে? আর তো প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া বলবো। তাহলে ক্রিয়াটা কি? আরটা তো লম্ব প্রতিক্রিয়া, আরটা তো নরমালি এরাইজ হচ্ছে না, পড়ে যাওয়ার কথা। তাহলে এখানে ক্রিয়া কোন? ক্রিয়া নিচের দিকে লয়, এমজিটা ক্রিয়া লয়, আর এর উল্টো দিকে ক্রিয়া হবে। আর এর উল্টো দিকে এখানেই হচ্ছে, এটাই হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে সিউডো ফোর্স, এটাই হচ্ছে সিউডো। এই এমটা গড়িয়ে পড়ছে না কার সাপেক্ষে? এই বড় এমটার সাপেক্ষে। তাহলে অবজারভার কে? অবজারভার হচ্ছে বড় এম। অবজারভার কে? অবজারভার হচ্ছে বড় এম। তাহলে বড় এমটা যদি অবজারভার হয়, এখানে এক বল আমি প্রয়োগ করেছি, তাহলে ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে বল ডিভাইডেড বাই মোট বল। তাহলে এখানে আমি সিউডো ফোর্স কি বললাম? সিউডো ফোর্স হচ্ছে মাস অফ দা অবজেক্ট মাল্টিপ্লাইড বাই দা অ্যাক্সিলারেশন অফ অবজারভার। তাহলে মাস অফ অবজেক্ট এখানে কত? m, অ্যাক্সিলারেশন অফ অবজারভার কত? a। কোন দিকে কাজ করছে? কোন দিকে কাজ করছে? বস্তুটার মানে টুয়ার্ডস দা, এখানে আমি বলেছিলাম কোন দিকে? টুয়ার্ডস দা অবজারভার, মানে অবজারভারের দিকে। তাহলে এটা তো অবজারভার, এটা সাপেক্ষে তো ঘটছে, তাহলে অবজারভারের দিকে মানে কোন দিকে হবে? তাহলে এইটা হচ্ছে এখানে ক্রিয়া সিউডো ফোর্স, এবং এই ক্রিয়াটার জন্য এই আরটা হচ্ছে এখানে কি? লম্ব প্রতিক্রিয়া। এবং এই আরটার জন্য এখানে কি তৈরি হয়েছে? ঘর্ষণ বল। যে ঘর্ষণ বলটা, এটা কিন্তু সিউডো ফোর্স, সিউডো ফোর্স হচ্ছে এইটা, এটার সাথে সমান, ঠিক আছে? তাহলে এই ঘর্ষণ বলটা কত হচ্ছে? মিউ ইনটু আর। মিউ ইনটু আর মানে কত? মিউ ইনটু আর মানে কি লিখবো? আর মানে হচ্ছে সিউডো ফোর্স, ঠিক আছে? সিউডো ফোর্স মানে কত? মিউ ইনটু এম ইনটু এ। বোঝা গেছে? তাহলে মিউ ইনটু এম ইনটু এ, মিউ ইনটু এম ইনটু এ সমান কত হতে হবে? সমান কত হতে হবে? সমান হতে হবে mg। তাহলে এখানে m আর m গেল কেটে, তাহলে এখানে মিউ ইনটু a জায়গায় কি লিখতে পারি? f ডিভাইডেড বাই m প্লাস m সমান g। তাহলে এখানে f সমান কি হয়ে গেল দেখো? m প্লাস m ইনটু g ডিভাইডেড বাই মিউ। এই পরিমাণ বলে যদি আমি ফেলতে পারি, তাহলে ওই ছোট m ধরে বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়বে। বুঝতে পেরেছো? তাহলে হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য ছোট দিকে নিচের দিকে না পড়া? নিচের দিকে না পড়ার কারণটা কি? তাহলে এখানে কথা হচ্ছে f সমান m প্লাস m ইনটু g ডিভাইডেড বাই মিউ। এই পরিমাণ বল যদি কাজ করে তাহলে কি হবে? এই পরিমাণ বল যদি কাজ করে বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়বে নাই। বুঝা গেছে? বুঝতে পেরেছিস না পারিসনি বল? ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে বল, এই ক্ষেত্রে এ বল কাজ করছে, ঠিক আছে? তাহলে এখানে ত্বরণটা কত হবে? এখানে ত্বরণটা f ডিভাইডেড বাই মোট ভর 6 প্লাস 2 প্লাস 2। তাহলে f ডিভাইডেড বাই কত হয়ে গেল? 10। তাহলে এইখানে হচ্ছে 10। তাহলে এই দিকে কি কাজ করছে? এদিকে হচ্ছে 20 নিউটন mg, gটা 10 এই ধরিয়ে। তাহলে এই দিকে 20 কাজ করতে হবে, তবে তো বস্তুটা গড়িয়ে পড়বে না। তাহলে এই দিকে কি কাজ করবে? এই বস্তুটার উপরও সিউডো ফোর্স কাজ করবে কে দিকে, আর এই বস্তুটার উপরও সিউডো ফোর্স কাজ করবে কে দিকে? এই ট্রলিটা হচ্ছে আমার অবজারভার, এটা হচ্ছে আমার অবজারভার, আর এই ব্লক দুটো হচ্ছে আমার অবজেক্ট।
তাহলে এইখানে সিউডো ফোর্সটা কোন দিকে কাজ করবে? 2 কেজিটার উপর, শুধুমাত্র এইটুকু যেটার উপরও কাজ করবে, কিন্তু এখানে তো ঘর্ষণ নেই। তাহলে এখানে যে লম্ব প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হবে সেটা কোনো কাজের কোনো কিছু নেই। এখানে সিউডো ফোর্সের বিপরীত দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, কিন্তু এখানে তো কোনো ঘর্ষণ নেই বলে ধরেছি। তাহলে এইখানে যে সিউডো ফোর্সটা কাজ করবে, এই সিউডো ফোর্সটা এই 20 নিউটনটাকে ব্যালেন্স করবে। তবে যে কি হবে, তবে কারণ এটা টি এর সাথে সমান হবে, এটাও টি এর সাথে সমান হবে, তাহলে বস্তুটা কোন দিকে গড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে সেটা কত হতে পারে? এখানে দেখ কত হবে, যে এখানে কত হবে, এই এফপিটা কতর সাথে সমান হবে? 20 নিউটনের সাথে। এফপি মানে কত হবে? মাস অফ দা অবজেক্ট বলেছি মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ অবজারভার। অ্যাক্সিলারেশন অফ অবজারভার মানে কত? এ মানে কত? এফ ডিভাইডেড বাই 10 সমান কত? 20। তাহলে এফ সমান কত হয়ে গেল? 200 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 100। 200 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 100 নিউটন। বুঝতে পেরেছিস? তুই দেখবি একটা ট্রাকের উপরে, মনে কর ট্রাক, মনে কর এটা একটা হুডখোলা ট্রাক, ঠিক আছে? 200 ডিভাইডেড বাই 2 মানে 100 নিউটন, ঠিকই লিখেছি। 20 × 10 মানে 200 ডিভাইডেড বাই 2। এবার মনে কর এটা আমি যেটা বলতে চাইছিলাম, যে মনে কর এটা একটা হুডখোলা ট্রাক, ঠিক আছে? এই হুডখোলা ট্রাকটাই এইখানে মনে কর একটা অবজেক্ট আছে, এখানে বস্তু আছে, মানে পুরো ফ্ল্যাট হচ্ছে ট্রাক, হুডখোলা। হুডখোলে তো হুডেই তো বলে, সেই যেগুলো ওয়ালগুলো দিয়ে আছে, যেগুলো সবগুলো আছে, ডালাগুলো, ডালাগুলো, ঠিক আছে? এই ডালাগুলো ট্রাকে এরকম মনে করে একটা অবজেক্ট আছে। এই ট্রাকটা যদি এই ত্বরণ নিয়ে বা যত স্পিডে ট্রাকটা এইদিকে যাবে, তত এই বস্তুটা কি হবে বলতো? সরতে আসবে না? যদি এত স্পিডে যায় সরতে নিচে, কেন নিচের দিকে পড়বে? কেন নিচের দিকে পড়বে? সিউডো ফোর্স। কেন নিচের দিকে পড়বে? এই দিকে উল্টো দিকে কেন বল কাজ করছে? বস্তুটা ত্বরণ যেদিকে তার উল্টো দিকে কেন বল কাজ করছে? সিউডো ফোর্স, তাই না? সিউডো ফোর্স লয়। তাহলে দিস ইজ দ্য অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তাহলে এইটা 1 নাম্বার অ্যাপ্লিকেশন করবি, এটা 2 নাম্বার অ্যাপ্লিকেশন করবি, ছবি আঁকবি, যে করবি। এটা আমি ছবিটা আঁকা, আমি বলে দিচ্ছি কোশ্চেনটা কিরকম। প্রথমে এইটা 1 নাম্বার কর, তারপর ওটা 2 নাম্বার কর, এটা 2 নাম্বার কর, ওটা 1 নাম্বার কর, এটা 1 নাম্বার কর। এই ছবিটা আঁক, ক্যাপিটাল এম আর একটা ছোট এম, অনেক ঘজপটা হয়ে গেছে ছবিটা, লাই ভালো করে আমরা রেখে দিচ্ছি এখানে, এরকম করে ছবিটা আঁক। মানে ট্রেনের উপরে যে স্যার কোনো গাড়ি চলছে, ওইটা তো সিউডো ফোর্স থাকবে। ট্রেনের উপরে গাড়ি চলছে বলতে মানে বাইক ট্রেনের উপরে চালানো, তারপরে লাগে পড়ে স্যার বাইক পড়ে যাবে ট্রেনটা যাওয়ার সময়। কিন্তু যদি বাইকে মানে ট্রেনের গতির সাথে যদি সমগতি যায়, সমগতিতে যদি যায় তাহলে ওটার উপরে অ্যাক্সিলারেশনটা 0 হয়ে যাবে। যদি যে কোনো ভাবেও যদি যায়, তাহলে সবসময়ই সিউডো ফোর্স কিন্তু কাজ করবে, কিন্তু উল্টো দিকে সিউডো ফোর্স কাজ করবে। মানে প্র্যাকটিক্যালি ওই গাড়িটা যতটা স্পিডে যাওয়ার কথা, একটা বাধা বল অনুভব করবে উল্টো। বুঝতে পেরেছিস তো? যে কোনো অবস্থাতে থাকবে, সব সময়তেই বস্তুর উপরে সিউডো ফোর্স কাজ করবে। যে বস্তুটা সাপেক্ষে আমি বস্তুটাকে দেখবো, আরেকটা বস্তুকে দেখবো, সেই বস্তুটা যদি ত্বরণশীল হয়। যদি ট্রেনটা সমবেগে যায়, যদি ট্রাকটা সমবেগে যায়, যদি এটা সমবেগ যদি হয়, তাহলে কিন্তু সিউডো ফোর্স কাজ করবে না, কারণ ত্বরণশীল। কিন্তু যদি ত্বরণশীল হয়, তাহলে সিউডো ফোর্স সব সময়ই কাজ করবে। ওই বস্তুটার সাপেক্ষে সব সময়ই সিউডো ফোর্স কাজ করবে আরেকটা বস্তুর উপরে। ঠিক আছে, তাহলে আপাতত তোমরা এই কোন ছবিটা, এই ছবিটা আঁকো, এই ছবিটা আঁকো, দিয়ে লিখো 2টি এম, মানে এখানে এরকম করে একটা অ্যারো সাইন দিয়ে মিউ লিখো। তারপর আমি বলছি চালাই, এরকম করে অ্যারো সাইন দিয়ে মিউ লিখ, হয়েছে? দিয়ে লিখ এই বস্তুটির উপর এখানে এরকম করে একটা ছবি আঁক, দিয়ে এফ দেন, লিখ এফ এর মান কত হলে, ছোট এম ভরের বস্তুটি ক্যাপিটাল এম এর সাপেক্ষে নিচের দিকে গড়িয়ে পড়বে না, ঠিক আছে? এক্সপ্লেনেশন আমি এখানে করেছি, কেমন ভাবে করেছি, ঠিক আছে? এটা পরে দেখবে। 2 নম্বর অ্যাপ্লিকেশন দেখো, এই ছবিটা আঁকো, এখানে ছবিটা তো বোঝাচ্ছি 6 কেজি 2 কেজি একটা পুলির রেসপেক্টে একটা ওয়্যার দিয়ে করে লিখ,
এখানে এফ এর মান কত হলে, এখানে এফ এর মান কত হলে 2 কেজি ভরের বস্তুগুলি 6 কেজি ভরের সাপেক্ষে, 2 কেজি ভরের বস্তুগুলি 6 কেজি ভরের সাপেক্ষে স্থির অবস্থায় থাকবে। 2 কেজি ভরের বস্তুগুলি 6 কেজি ভরের সাপেক্ষে স্থির অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকবে। প্রচুর ইন্টারেস্টিং কোশ্চেন আছে এরকম। দেখ মনে কর এরকম একটা কোশ্চেন, সাপোজ মনে কর এটা একটা স্লাইডার, ঠিক আছে, এটা একটা এরকম ধরনের একটা ব্লক, ঠিক আছে, কাঠের ব্লক। এই কোণটা ধরে লে থিটা, ঠিক আছে, এটার ভর ধরে নিচ্ছি এম, ঠিক আছে। এরপরে দেখ এইখানে একটা ছোট এম ভরের বস্তু আছে। তো নরমালি ছোট এম ভরের বস্তুটা কি নিচের দিকে গড়িয়ে, নরমালি ছোট এম ভরের বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়ে যাবে, পড়বে। এরপরে কি করছি দেখ, এই দিকে আমি একটা ক্যাপিটাল এফ বল দিয়ে ঠেলছি, এত জোরে এই দিকে ঠেলছি যে ছোট এম ভরের বস্তুটা নিচের দিকে গড়িয়ে ইট ক্যান বি হ্যাপেন। কেন? কারণ এখানে সিউডো ফোর্স কাজ করবে। কার সাপেক্ষে? আমরা এটাকে অবজারভার ধরবো, এটার সাপেক্ষে এটা গড়িয়ে পড়বে না, ক্যাপিটাল এমটার সাপেক্ষে এটা গড়িয়ে। তুই নিজেও প্র্যাকটিক্যালি করে দেখতে পারিস। তোর পিচবোর্ডটাকে এরকম করে রাখবি, এখানে একটা পেনটাকে রাখবি, পেনটা তো গড়িয়ে পড়ে যাবে, কিন্তু এখানে পিচবোর্ডটাকে জোরে ফেলবি, কোনোভাবেই গড়িয়ে পড়বে না, ঠিক আছে, কোনোভাবেই গড়িয়ে পড়বে না। যদি জোরে, হয়তো সেটা ডিপেন্ড করবে কতটা বল রাখবে, একটু বেশি বল প্রয়োজন হতে পারে, কিন্তু পড়বে না। কেন? কারণ এইখানে এম ভরের বস্তুটার দিকে টাকা ভালো করে, এইদিকে নিচের দিকে কি বল কাজ করছে, তাহলে এই কোণটা যদি থিটা হয়, দিস ইজ অলসো, তাহলে এমজি এর দিক বরাবর উপাংশ কত, এমজি এই দিক বরাবর উপাংশ কত, এমজি, তাহলে এমজি সাইন থিটার জন্য তো গড়িয়ে পড়বে। এরপরে দেখ এইখানে বস্তুটার উপর ত্বরণ কত, ত্বরণ সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই, মানে বল ডিভাইডেড বাই বল। সিউডো ফোর্সটা কোন দিকে কাজ করবে, সিউডো ফোর্স হচ্ছে অবজারভারের দিকে, তাহলে সিউডো ফোর্সটা কোন দিকে, এই ক্ষেত্রে সিউডো ফোর্সটা কোন দিকে, উপর দিক নয় এই দিকে, ঠিক আছে, লম্বভাবে এই দিকে, এই দিকে হচ্ছে সিউডো ফোর্স, ঠিক আছে। সিউডো ফোর্স সমান কত হবে, বস্তুর ভর ইনটু ত্বরণ। যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটাও থিটা। এফপি এর এই দিক বরাবর অংশটা কত হবে, এফপি cos থিটা, এই দিক বরাবর সাইন, সাইন থিটাটা আমি মাথায় আনছি, সাইন থিটাটা যেহেতু এখানে ঘর্ষণ নেই, তাহলে এফপি cos থিটাটা কার সাথে সমান হবে, এমজি। যখন এফপি cos থিটাটা এমজি সাইন থিটার সাথে সমান হবে, তখন কি হবে, তখন এটা নিচের দিকে গড়িয়ে পড়বে। তাহলে এফপি cos থিটা মানে এখানে কি লিখবো, এম ইনটু এ ইনটু cos থিটা সমান এম ইনটু জি ইনটু সাইন থিটা। দিস এম এন্ড এম আর ক্যান্সেল আউট, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এফ ডিভাইডেড বাই এম প্লাস এম এর জায়গায়, তাহলে জি tan থিটা লিখে দিচ্ছি sin থিটা বাই cos থিটা, তার মানে এটা tan থিটা লিখে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে এফ এর মান কত হয়ে গেল, এফ এর মান হয়ে গেল m প্লাস m ইনটু জি, কত রে, ইনটু জি tan, ঠিক আছে। এটা হচ্ছে এফ এর মান, m প্লাস m ইনটু জি ইনটু, বোঝা গেছে। তাহলে এই পরিমাণ বল দিয়ে এটা অনেক রকম কোশ্চেন করে, এফ যে বের করতে বলে সেটা নাও বলতে পারে, যে বস্তুটা ত্বরণ কত হবে, এ সমান কত হবে, এ সমান কত হবে, জি tan থিটা, এর সমান কত হবে, জি tan থিটা, বুঝতে পেরেছিস। এর সমান জি tan থিটা কি রে, sin থিটা বাই cos থিটা মানে তো tan থিটা, কোনখানে কনফিউশন হচ্ছে, হ্যাঁ জি tan থিটা, জি tan থিটাই তো লিখেছি, এটা জিটা কাটাকাটি হচ্ছে বলে বুঝতে পেরেছি, জি জি sin থিটা ডিভাইডেড বাই জি cos থিটা, হ্যাঁ তাহলে জি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা এর জায়গায় a ডিভাইডেড বাই এটা লিখেছি, জি ইনটু tan থিটা, ঠিক আছে। আর এটা cos গুণ হয়ে m প্লাস n হয়েছে, ঠিক আছে। অ্যাজ ফর एग्जांपल একটা কোশ্চেনস মনে করো, এখানে ড্র কর, এটা এই ছবিটা, এটাকে 10 কেজি লিখছি আমি, ঠিক আছে, আর এটাকে 10 কেজি লিখছি, আর ধর এখানে একটা 2 কেজি লিখছি, ঠিক আছে। এইটাই হচ্ছে প্রশ্ন, এই কোণটা ধরে নেয় 45 ডিগ্রি ধরছি, এই কোণটাকে 45 ডিগ্রি ধরছি, 45 ডিগ্রি ধরছি। এই প্রশ্নটা হচ্ছে যে বস্তুটিকে, মানে এই ব্লকটিকে, এই ব্লক বলতে এটাকে কি বলবো, এই নততল, এই নততল বিশিষ্ট ব্লকটিকে লিখি,
এই নততল বিশিষ্ট ব্লকটিকে, এই নততল বিশিষ্ট এই ছবিটা 10 কেজি, 2 কেজি, 45 ডিগ্রি, তারপর এই নততল বিশিষ্ট ব্লকটিকে কত ত্বরণে গতিশীল করলে, 2 কেজি ভরের বস্তুটি 10 কেজি ভরের ব্লকটির সাপেক্ষে, 10 কেজি ভরের ব্লকটির সাপেক্ষে নিচের দিকে গড়িয়ে পড়বে না, সাপেক্ষে নিচের দিকে গড়িয়ে পড়বে না, নিচের দিকে গড়িয়ে পড়বে না, কি হবে? নিচের দিকে গড়িয়ে পড়বে না, কি হবে? জাস্ট এটা ত্বরণ বের করতে বলেছে। তাহলে ত্বরণ বের করতে বললে তোমরা যদি মুখস্থ রাখতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, জি ট্যান থিটা। আর যদি মুখস্থ না রাখতে পারো তাহলে ওটা ফর্মুলা করে তোমাকে বের করতে হবে। আর যদি মুখস্থ রাখতে পারো তাহলে জি ট্যান থিটা করে দিলে হয়ে যাবে। জি ট্যান থিটা মানে হচ্ছে জি যা বলবি, জি যা দেওয়া থাকবে জি, আর ট্যান থিটা মানে ট্যান 45, তাই তো? জি এর মানটাই হবে, জি এর মানটাই হবে, কারণ এখানে কত হচ্ছে, এ সমান কত, এ সমান জি ট্যান থিটা হচ্ছে, তো এ সমান জি ট্যান থিটা হচ্ছে না, 120 কেন হচ্ছে? আরে জি এর মানটা যা, জি এর মানটা যদি 10 ধরিস তাহলে ট্যান 45 তো। আরে এর তো বলা নাই এখানে, এক হলে তো 100 যেটা বলছে সেটা হবে। অ্যাক্সিলারেশন যদি বলটা বলি, হ্যাঁ ওটা নেক্সট। যদি এখানে বলটা বের করতে বলছো, আমি বলটা বের করেছি, হ্যাঁ ঠিক আছে, বলটা বের করতে বললে ঠিক ছিল। বলটা বের করতে বললে কি হতো কি, মানে কত 10 + 2 মানে 12, 10 + 2 মানে হচ্ছে 12 ইনটু জি ট্যান থিটা, 10 মানে 100। বলটা হলে 120, আমি ত্বরণটা বলছি, ত্বরণটা হবে কত, জি ট্যান থিটা। বোঝা গেছে তো? স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন সেরকম থাকতে পারে। এটা অনেক কঠিন কোশ্চেন হয়ে যাবে যদি ফ্রিকশন হয় কম্পারেটিভলি। যদি এখানে ফ্রিকশন থাকে না, যদি এখানে ঘর্ষণ থাকে, এটা কম্পারেটিভলি অনেক কঠিন হয়ে যাবে। যদি এখানে ঘর্ষণ থাকে এবং ঘর্ষণ বল আমি মিউ ধরে নিচ্ছি, দেখ আমি করে দিচ্ছি এটা, যদি ঘর্ষণ বল থাকে, ঘর্ষণ যদি থাকে, এটা কম্পারেটিভলি অনেকটাই কঠিন কোশ্চেন হবে। এই যে তলটা, এই তলটার উপরে ঘর্ষণ আছে ধরে নিচ্ছি, এখানে তো ঘর্ষণ শূন্য ছিল, এখানে তো ঘর্ষণ শূন্য ছিল, এরপর আমি ধরে নিচ্ছি এখানে ঘর্ষণ আছে এবং ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। তাহলে কি ঘর্ষণ গুণাঙ্ক যখন মিউ হবে, তখন উপর দিকে যে বলটা সেটা নট অনলি উপরে, এই দিকে তো এমজি সাইন থিটাই হবে, কিন্তু উপরের দিকের বলটা তো আগে শুধুমাত্র এফপি করছিলাম মানে সিউডো ফোর্স, কিন্তু এখানে কি হবে, ঘর্ষণ বল হবে। ঘর্ষণ বল কত হবে, মিউ ইনটু আর, মিউ ইনটু আর। এখানে আরটা কত হবে বলতো, এখানে আরটা আমরা তো এমজি কস থিটা লিখি, কিন্তু এখানে শুধুমাত্র এমজি কস থিটা লিখলে হবে না, এমজি কস থিটার সাথে আরেকটা ফ্যাংরা আছে, কি বলতো সেটা, আরেকটা ফ্যাংরা হচ্ছে ই এফপি এর একটা উপাংশ, সেটা কত, এফপি সাইন থিটা। এফপি সাইন থিটা, এফপি সাইন থিটার জন্য এটা অনেকটা ঝামেলার হবে, এত সহজ জিনিস হবে না, এটা এফপি সাইন থিটাকেও এখানে কনসিডার করতে হবে, এবং এটা অনেক বড় হবে, এত সহজ জিনিস হবে না। ইনফ্যাক্ট এটাতে দেখ কি হবে, এমজি সাইন থিটা তো এইদিকে হলোই, আর এইদিকে কত হবে, এফপি এর জন্য কত হবে, এফপি এফপি লয়, এটা এফপি কস থিটা লেখা দরকার ছিল না, উপরের দিকে বলটাতে এফপি কস থিটা, তাহলে এটা এফপি নয়, এটা হচ্ছে এফপি কস থিটা। নততল পরে উপরের দিকের বলটাতে এফপি কস থিটা, তাহলে এইখানে এমজি সাইন থিটা হচ্ছে নিচের দিকে, আর উপরের দিকে হচ্ছে কত, এফপি কস থিটা প্লাস মিউ ইনটু এফপি, এটা এফপি সাইন থিটা ইনটু মিউ, মিউ ইনটু এফপি সাইন থিটা। ঠিক আছে, এবারে এফপির মানটা আমি বসাবো, এফপির মান কত, এফপি সমান হচ্ছে বস্তুর ভর ইনটু ত্বরণ, বস্তুর ভর ইনটু মানে মাস অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই দ্য অ্যাক্সিলারেশন অফ অবজারভার। তাহলে এখানে কত লিখবো, এম ইনটু জি ইনটু সাইন থিটা সমান এম ইনটু এ ইনটু কস থিটা প্লাস মিউ ইনটু এম ইনটু এ ইনটু সাইন থিটা। তাহলে এই এম কেটে গেল, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আরেকটুকু কি হবে, জি সাইন থিটা সমান এ কস থিটা প্লাস মিউ এ সাইন থিটা। আমি এইখানে পর্যন্ত ইকুয়েশনটাকে শেষ করতে পারি। যদি অ্যাক্সিলারেশন বের করতে বলে তো এখান থেকে বের করা যেতে পারে। অ্যাক্সিলারেশন সমান কত হবে,
g sin থিটা ডিভাইডেড বাই কত হবে cos থিটা প্লাস মিউ sin থিটা। এখানে আমি একটা ইকুয়েশন ফর্ম করতে পারি, আর যদি বল বের করতে বলে তাহলে কি করব, অ্যাক্সিলারেশনের জায়গায় এটা বসিয়ে দিতে পারি f ডিভাইডেড বাই m প্লাস n, তাহলে এটাকে m প্লাস n দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই বল বের হবে। ঠিক আছে, কিন্তু এই ইকুয়েশনসগুলোকে সবগুলোকে তুই মনে রাখতে কিন্তু পারবি না, মুখস্থ রাখতে পারবি না। মুখস্থ রাখতে এখানে পর পর করছিস বলে মনে হচ্ছে ঠিক আছে একটার পর একটা তো হয়ে যাচ্ছে এরকম ভাবে, কিন্তু যখন এগুলো একসাথে কোশ্চেন্সগুলো থাকবে মিশানো থাকবে তখন কিন্তু এতটা সহজ হবে না। তাইলে তোকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে একটি মুদ্রা কোটা, সেটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ অবজারভার। তুই তো আমার